প্রায় ২ বছর আগে পেনসিলভেনিয়ার একটা ছোট গ্রাম থেকে ১৭টা বাচ্চা আচমকাই গায়েব হয়ে যায়। তারপর থেকে সেই স্থানে রহস্যজনক কিছু হত্যাকাণ্ডের খবরও পাওয়া যায়। তবে সেখানকার প্রভাবশালী লোকেরা এবং পুলিশেরা মিলে সম্পূর্ণ ঘটনাটি ধামাচাপা দিয়ে দেয়। এই ঘটনাটি খবরের কাগজ বা টিভি কোনো জায়গাতেই প্রচার করা হয়নি। কি ঘটেছিল সে বাচ্চাগুলোর সাথে তা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও। তার আগে বলতে চাই, আমাদের এই চ্যানেলটি নতুন, যদি সম্ভব হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর কোনো ইন্ট্রো ছাড়াই শুরু করছি বুক কাঁপানো এক অসাধারণ হরর থ্রিলার সিনেমা ওয়েপন্স, যার রেশ কাটিয়ে উঠতে আপনার বেশ কয়েকদিন সময় লাগবে। এই সবকিছু শুরু হয়েছিল যখন সেই মেবুক এলিমেন্টারি স্কুলের 3rd গ্রেডের প্রত্যেকটা স্টুডেন্ট আচমকাই গায়েব হয়ে গিয়েছিল। সেদিন স্কুলের নতুন টিচার মিস জাস্টিন ক্লাসরুমে প্রবেশ করার পর দেখতে পায় শুধু একজন বাচ্চা স্কুলে এসেছিল। বাচ্চাটার নাম হচ্ছে অ্যালেক্স লিলি। তবে বাকি বাচ্চাগুলো কোথায় গেল? ঠিক আগের দিন মধ্যরাতে রাত 2:17 এক্সাক্ট সেই সময়ে বাচ্চাগুলো আচমকা রাতের বেলা তাদের দরজা খুলে সরাসরি দৌড়ে কোথাও চলে যায়। দুহাত পেছনের দিকে উপরে তুলে তারা এমনভাবে যাচ্ছিল দেখে মনে হচ্ছিল কোনো এক অদৃশ্য শক্তি তাদের টেনে নিচ্ছে এবং তারা আর ফিরে আসে না। সেই ঘটনার পর থেকে স্কুলের লোকজন ও বাচ্চাদের বাবা মা ভীষণ চিন্তায় ছিলেন। পুলিশেরা তন্ন করে খুঁজছে, তবে তারা কোথায় পালিয়েছে তার কোনো খবর পাওয়া যায়নি। তবে প্রত্যেকটা বাচ্চা যে রাত 2:17 তাদের ঘর থেকে বের হয়েছিল সেটা সবাই বুঝতে পেরেছে, কারণ সবার বাড়িতেই সেফটি অ্যালার্ম সেট করা ছিল। পাশাপাশি সবার বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে এ বিষয়টি শনাক্ত করা গিয়েছিল। একমাত্র সেই বাচ্চাটি যে পালায়নি, অর্থাৎ অ্যালেক্স, পুলিশেরা তাকে নানান প্রশ্ন করলেও তার থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। সে কিছুই জানে না। সেই ক্লাসের টিচার মিস জাস্টিন, যার উপরে সবার সন্দেহ উঠেছিল হয়তোবা এর পেছনে তার হাত থাকতে পারে, তাকেও নানান প্রশ্ন করা হয়। তবে তার থেকেও কোনো তথ্য পাওয়া যায় না। 17টা বাচ্চা হারিয়ে গেছে। এটা নিয়ে ইনভেস্টিগেশনের জন্য প্রায় 1 মাস ধরে স্কুলটা বন্ধ রাখা হয়। তার কিছুদিন পরে সেই স্কুলটা আবার খোলা হয়। এই সিনেমাটা অনেকগুলো পার্টে তৈরি হয়েছে এবং প্রত্যেকটা পার্টে নির্দিষ্ট করে একটা চরিত্রকে পার্টিকুলারলি ফোকাস করা হয়েছে। এবং সিনেমার আসল ভাইব দেওয়ার জন্য আমি সেভাবে শুরু থেকে একদম শেষ করব। তো প্রথমে শুরু হয় ক্লাস টিচার জাস্টিনের গল্পটা দেখিয়ে। স্কুল পুনরায় চালু হওয়ার পরে গার্ডিয়ানদের মিটিং ডাকা হয়, যেখানে অধিকাংশ পিতামাতা আঙুল তোলে তাদের টিচার জাস্টিন গ্যান্ডের ওপর। সেখানে উপস্থিত ছিল আর্চার নামে একজন, যার ছেলে হারিয়ে গেছে। সেও সেখানে জাস্টিনের ওপর সন্দেহের তীর ছোড়ে, বলে এতগুলো ক্লাস থাকতে তার ক্লাসের বাচ্চারাই কেন আচমকা গায়েব হয়ে গেল। মিস জাস্টিন সবাইকে বোঝানোর চেষ্টা করে যে এই ঘটনার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই, এমনকি সে নিজেও এর উত্তর জানতে চায়। তবে কেউ তার কথা বিশ্বাস করে না। সবাই ভীষণ উত্তেজিত হয়ে যায়। তবে স্কুলের প্রিন্সিপাল মার্কাস তাকে সেফলি সেখান থেকে বের করে আনে। তার উপরে বহু মানুষ আঙুল তুলছে। সেই কারণে ইদানিং সে ডিপ্রেশনে রয়েছে। সে সরাসরি চলে যায় একটা লিকার শপে মদ কেনার জন্য। সেখানে একটা নেশাগ্রস্ত ছেলে তার কাছে মিথ্যা বলে সাহায্য চায়। তবে সে ওই বিষয়ে পাত্তা না দিয়ে ভেতরে চলে যায়। আর সেখানে সে লক্ষ্য করে একটা আননোন নাম্বার থেকে তার কাছে ফোন আসে। তাকে রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে। সে বাড়ি পৌঁছায়। হঠাৎ তখন বাইরে থেকে কেউ এসে তার দরজায় নক করে। জাস্টিন জানতে চাইলে বাইরে থেকে কোনো উত্তর পাওয়া যায় না। এইভাবে বেশ কিছুক্ষণ একইভাবে তাকে বিরক্ত করা হচ্ছিল। একটা সময় জাস্টিন রেগে গিয়ে দরজা খুলে বাইরে চলে আসে। বাইরে কাউকে সে দেখতে পায় না। তবে তার গাড়ির দিকে তাকিয়ে সে দেখতে পায় কেউ রং দিয়ে তার গাড়িতে উইচ অর্থাৎ ডাইনি লিখে রেখে গেছে। পরের দিন সেইটা মুছে ফেলার জন্য অনেক চেষ্টা করে ব্যর্থ হয়, কারণ এখানে খুব ভালো মানের রং ব্যবহার করা হয়েছে। এই ঘটনার পরে জাস্টিন খুবই সমস্যায় রয়েছে। তাদের প্রিন্সিপাল অর্থাৎ মার্কাস সে জাস্টিনকে কিছুদিনের জন্য ছুটি দিচ্ছে, কারণ সব প্যারেন্টসদের মাথা গরম। এমন একটা সিচুয়েশনে তার স্কুলে আসাটা ঠিক হবে না। তবে জাস্টিন সেই স্কুলে আসতে চায়। যে অ্যালেক্স নামক আরেকটা বাচ্চা রয়েছে যে গায়েব হয়নি, তার সাথেও জাস্টিন কথা বলতে চায়। তবে পুলিশ এবং স্কুল অথরিটি তাকে সেই পারমিশনটা দিচ্ছে না। মানে জাস্টিন শুধু শিওর হতে চায় যে তার বন্ধুদের সাথে কি হয়েছে, মানে সে কিছু জানে নাকি। জাস্টিন মানসিকভাবে একেবারেই ভেঙে পড়েছে। সবাই তার দিকে খারাপ নজরে তাকাচ্ছে। এই অবস্থায় সে পুলিশকে খবর দিয়েছে যে কিছু মানুষ তাকে ফোন করে হুমকি দিচ্ছে, তার গাড়িতেও উল্টোপাল্টা কথা লিখছে। সেই সময় জাস্টিন তার আরেক বন্ধুকে দেখতে পায়। সেও একজন পুলিশ, যার নাম পল। সে রাতের বেলা একটা বারে পলের সাথে সাক্ষাৎ করে। পল বিবাহিত। অন্যদিকে অতীতে জাস্টিনের সাথে পলের সম্পর্ক ছিল। সে নানাভাবে পলকে রিকোয়েস্ট করে ড্রিঙ্কস করার জন্য। তবে পল প্রথমে রাজি হয় না, কিন্তু সামহাও জাস্টিন তাকে কনভিন্স করে নেয়। এরপর পল জাস্টিনের বাড়িতেই সে রাতটা কাটায়। সকালবেলা পল বাড়িতে ফিরেছে। অন্যদিকে জাস্টিন পলের কাছে সাহায্য চাইছে, কারণ সে নিজে থেকে ইনভেস্টিগেশন করতে চায়। পল জানায় বাচ্চাগুলোকে খোঁজা ডিটেকটিভদের কাজ, তারাই সেটা করুক। সে জাস্টিনকে নিজের কাজ করার উপদেশ দেয়। তবে জাস্টিন এটা করে না।
বরং লুকিয়ে লুকিয়ে অ্যালেক্স নামক সে বাচ্চাটার ওপর নজর রাখছে, যে মিসিং হয়নি। জাস্টিনকে বারণ করা হয়েছিল, তা সত্ত্বেও জাস্টিন অ্যালেক্সের পিছু করতে করতে তার বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। সে নিজেও অনুশোচনায় ভুগছিল যে এই 17টা বাচ্চা কোথায় গেল। সে বাড়িতে নক করে, তবে কেউ দরজা খোলে না। আর অদ্ভুত ব্যাপার হচ্ছে, দরজা জানালাগুলো ভালো করে সিল করা, জানালার গ্লাসগুলোতে পেপার দিয়ে আটকানো, যাতে বাইরে থেকে ভেতরে কিছু দেখতে না পারে। তা সত্ত্বেও জাস্টিন জানালার ফাঁক দিয়ে ঘরের ভেতরে উকিঝুঁকি মারতে থাকে। সে লক্ষ্য করে অ্যালেক্সের পিতামাতা স্টিল হয়ে একদম সোফায় বসে আছে, যেন তারা মানুষ না বরং পুতুল। যেই জিনিসটা দেখে খুবই ভয়ঙ্কর লাগছিল। স্বাভাবিকভাবে জাস্টিন সেই দৃশ্য দেখে সেখান থেকে পালিয়ে যায়। জাস্টিন এই ব্যাপারটা প্রিন্সিপাল মার্কাসকে জানায়, তবে প্রিন্সিপাল তাকে উল্টো বকাঝকা করতে থাকে, কারণ তাকে তো বারণ করা হয়েছিল যে অ্যালেক্সের সাথে কথা না বলার জন্য। প্রিন্সিপাল তাকে পুনরায় এ কাজ থেকে বিরত থাকার জন্য বলে, এবং বলে হয়তো মানুষজন গিয়ে তাদের বিরক্ত করে বা জানালা দিয়ে উকি দেয়, যে কারণে তারা পুরো বাড়িটি সিল করে রেখেছে। তারপর জাস্টিন আবারও চলে যায় সে লিকার শপে। তবে এবার আরেকজন মহিলা, যার নাম ডনা, সে জাস্টিনের পিছু করে এবং দোকানে গিয়ে তাকে মারা শুরু করে। সেই মেয়েটা হচ্ছে অফিসার পলের স্ত্রী। যেমনটা বলেছিলাম, পল বিবাহিত। ডনা জানতে পেরে গেছে যে গতরাতে সে পলকে ড্রিঙ্কস করিয়ে তার সাথে রাত কাটিয়েছে। তারপর জাস্টিন বাড়িতে চলে যায়। রাতের বেলা সে একটা দুঃস্বপ্ন দেখে, যেখানে অ্যালেক্স নামে সে ছেলেটা ভয়ঙ্কর এক চেহারা নিয়ে তার দিকে তাকিয়ে আছে। এরপর তার ঘরের সিলিংয়ে তাকিয়ে সে একটা অদ্ভুত মহিলাকে দেখতে পায়, একজন বুড়ি ক্লাউন টাইপের মেকআপ করা। তবে এটা কে সেটা এখন পর্যন্ত আমরা জানি না। পরের দিন জাস্টিন আবারও অ্যালেক্সের সাথে কথা বলার চেষ্টা করে, তবে ছোট্ট অ্যালেক্স তার সাথে কোনো কথা বলতে চাচ্ছিল না। সে এক দৌড়ে তার বাড়িতে চলে যায়। জাস্টিন তার বাড়ির বাইরে গাড়িতে বসে অপেক্ষা করছিল। হয়তো সে দেখতে চাইছিল তার বাড়িতে কে আসে বা তার বাড়ি থেকে কে বাইরে বের হয়। এভাবে করতে করতে রাত হয়ে যায় আর জাস্টিন তার গাড়িতেই ঘুমিয়ে পড়ে। তখন আমরা দেখতে পাই এ বাড়ির দরজাটা অদ্ভুতভাবে খুলে যাচ্ছে। তখন ভেতর থেকে অ্যালেক্সের মা বেরিয়ে আসে, হাতে একটা কাঁচি। তার হাঁটার ধরন দেখে স্বাভাবিক কোনো মানুষের মতো মনে হচ্ছিল না। এমনভাবে হাঁটছে যেন অন্য কেউ তাকে কন্ট্রোল করছে। সে চুপচাপ এসে জাস্টিনের গাড়ির মধ্যে ঢোকে। জাস্টিন তো ঘুমে বিভোর, তার কোনো হুঁশ নেই। অন্যদিকে সে মহিলাটা জাস্টিনের চুলের একটা টুকরো কেটে নিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়। এটাই ছিল এতক্ষণ জাস্টিনের গল্প। এরপর আমরা আচ্চারের গল্পটা দেখব। তার ছেলেও সেদিন অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে গেছে। গভীর শোকে সে তার ছেলের বিছানায় ঘুমিয়ে আছে। পরদিন সে তার ঘরে লাগানো ক্যামেরার ভিডিওটা চেক করছে, যেখানে দেখা যায় কিভাবে সেই রাতে 2:17 তার ছেলে ম্যাথিউ ঘর থেকে বাইরে পালিয়ে গিয়েছিল। আচ্চার খুবই আপসেট তার ছেলেকে নিয়ে। সে পুলিশ স্টেশনে গিয়েও খবর নিয়েছে যে পুলিশের কাছে কোনো ইনফরমেশন আছে কিনা, তবে পুলিশরাও ব্যর্থ। আর্চারই হচ্ছে সেই মানুষটা যে প্রথম জাস্টিনের উপর আঙুল তুলেছিল, কারণ সে মনে করে যে 17টা বাচ্চা মিসিং হওয়ার সঙ্গে জাস্টিনের কোনো সম্পর্ক রয়েছে, কারণ সেই একমাত্র ওই ক্লাসের টিচার ছিল। আর সেই কারণেই তো সে নিজে জাস্টিনকে ফোন করে নানাভাবে হুমকি দিত। ইভেন তার কাছ থেকে বেঁচে যাওয়া কিছু রং দিয়ে সে জাস্টিনের গাড়িতে উইস লেখাটা লিখে দিয়েছিল। এখন বোঝা গেল জাস্টিনকে বিরক্ত করার পেছনে ছিল এই আর্চার, কারণ সে মনে করে সবকিছুর জন্য জাস্টিন দায়ী। রাতে ঘুমানোর পরে জাস্টিনের মতো আর্চারও একটা দুঃস্বপ্ন দেখে, আর সেই স্বপ্নে সেও একজন ক্লাউন মেকআপের মানুষকে দেখতে পায়, তবে সেটা কে এখন অজানা। জাস্টিন যেমন নিজের থেকে ইনভেস্টিগেশন শুরু করেছে, তেমনি আর্চারও নিজের থেকে সব তদন্ত করা শুরু করে দিয়েছে। সে প্রথমে তার নিজের ছেলের ভিডিওটা চেক করে, যেখানে দেখা যায় সে কিভাবে ঘর থেকে বেরিয়ে সোজা দৌড় দেয়। আর তাদের টাউনের একটা ম্যাপ তার কাছে ছিল, সেটার উপরে সে একটা স্ট্রেট লাইন কাটে, অর্থাৎ তার ছেলে ঘর থেকে বেরিয়ে যে রাস্তা ধরে দৌড়েছিল ওইটা বরাবর একটা সোজা দাগ কাটা হয়। তারপর সে পার্শ্ববর্তী আরেকজনের বাড়িতে যায়, যে বাড়ির বাচ্চাটাও মিসিং ছিল। তাদের বাড়িতে লাগানো ক্যামেরার ভিডিওটা সে চেক করে দেখে সে বাচ্চাটাও একই প্যাটার্নে বাড়ি থেকে দৌড় দিয়েছিল। সেটারও একটা স্ট্রেট লাইন সে বানিয়ে রাখে। আর দেখা যায় সে 2 বাচ্চার দৌড়ানোর প্যাটার্ন সেই লাইনটা গিয়ে একটা নির্দিষ্ট জায়গায় কানেক্ট হয়েছে। তো এইসব নিয়েই সে তদন্ত করছে। তার গাড়ি নিয়ে ম্যাপ অনুযায়ী সে জায়গাটা সে খুঁজে বের করার চেষ্টা করছে। এর মধ্যে সে জাস্টিনকে দেখতে পায়। আর্চার তখন সরাসরি চলে যায় জাস্টিনের সাথে কথা বলার জন্য, আর তাদের মধ্যে তর্ক হওয়াটা স্বাভাবিক। কিন্তু সেই মুহূর্তে জাস্টিন লক্ষ্য করে তাদের স্কুলের প্রিন্সিপাল মার্কাস, যার সারা মুখে রক্ত লেগে রয়েছে, সে অদ্ভুতভাবে হিংস্র জম্বিদের মতো দৌড়ে আসছে তার দিকে। সে সরাসরি এসে জাস্টিনের গলা টিপে ধরে হত্যা করার চেষ্টা করে। তবে জাস্টিন কোনো মতে গাড়ির নিচ দিয়ে বের হয়ে সোজা সুপার শপের ভেতরে পালায়। আর্চার বুঝতে পারছিল না প্রিন্সিপাল মার্কাস এমন করছে কেন। আর্চার তখন তাকে থামানোর চেষ্টা করে, তবে মার্কাস তখন আর্চারের গলা টিপে তাকেও হত্যা করার চেষ্টা করে। মার্কাসকে দেখে মনে হচ্ছিল
সে যেন নিজের কন্ট্রোলে নেই। এরপর আমাদের সামনে আসে পল। পল মানে সে পুলিশ অফিসার। তার স্ত্রী ডনার সাথে তার সম্পর্ক বেশি একটা ভালো না। দেখে মনে হচ্ছিল ডনা তাকে খুবই ইরিটেট করে এবং ডিস্টার্ব করে। এমনকি নেক্সট উইকেন্ডে ডনার পিতামাতা অর্থাৎ পলের শ্বশুর শাশুড়ির অ্যানিভার্সারি, সেই কারণে ডনা পলকে জানায় তার বাবাকে যেন লাঞ্চের জন্য ইনভাইট করে। ডনার বাবা হচ্ছে পলের বস অর্থাৎ পুলিশের চিফ। যাই হোক, মনমরা হয়ে সকালবেলা পল কাজে বের হয়। সেই সকালে জাস্টিনের সাথে তার দেখা হয়, যে সিনটা আমরা অলরেডি দেখেছি। তারপরে পল গাড়ি নিয়ে বেরিয়ে যায় তার ডিউটিতে। সে জেমস নামক একটা ছেলেকে দেখতে পায়, যে একটা ঘরে চুরি করার জন্য ঢুকছিল। পল জেমসকে ধাওয়া দেয় এবং ফাইনালি তাকে ধরে ফেলে। জেমস হচ্ছে একেবারে নেশাগ্রস্ত বা ড্রাগ এডিক্টেড। অন্যদিকে পল খুব ভদ্র পুলিশ। সে খুব ভালোভাবে জেমসকে নানান প্রশ্ন করতে থাকে, তার কাছে কোনো অস্ত্র আছে কিনা, তার পকেটে নেশার কোনো জিনিস আছে নাকি। জেমস জানায় যে না, কিন্তু পল যখন জেমসের পকেটে হাত ঢোকায় ঠিক তখনই একটা ইঞ্জেকশনের সূচে সে খোঁচা খায়। এরপর পল প্রচণ্ড রেগে যায় এবং তাকে একটা ঘুষি মেরে দেয়। সেই ঘুষিতে জেমস একদম জ্ঞান হারায়। যাই হোক, পল তার হাত পরিষ্কার করে ফিরে আসে। জেমসেরও হুঁশ আসে। সে জানে পল এখন তাকে ছেড়ে দেবে না, কিন্তু ব্যাপারটা এখানেই চেপে যাবে। জেমসও কাউকে কিছু বলবে না, আবার পলও তাকে ছেড়ে দেবে। তবে একটা ওয়ার্নিং দেওয়া হয়, যাতে সে জেমসকে পুলিশ স্টেশনের ধারের কাছে আর না দেখে। আসলে ব্যাপারটা হলো, পল একজন অস্ত্রহীন মানুষকে মেরেছে, মানে জেমসের কাছে কোনো অস্ত্র ছিল না। সে পলের ওপর আক্রমণও করেনি, তবুও পল তার গায়ে হাত তুলেছে। আর এখন পলের গাড়িতে লাগানো একটা ক্যামেরা পুরো ঘটনাটাই রেকর্ড করেছে। এখন পলের চাকরি নিয়েও প্রশ্ন উঠতে পারে। এই ভয় নিয়ে পল সরাসরি তার শ্বশুর অর্থাৎ তার বস তার সাথে গিয়ে এই ব্যাপারে কথা বলে। তার বস জানায় ব্যাপারটা নিয়ে কারোর সাথে কথা বলতে হবে না। সচরাচর এই রেকর্ডগুলো কেউ চেক করে না যতক্ষণ না কোনো বড় কাণ্ড ঘটে বা ভিকটিম এসে রিপোর্ট করে। দিনটা আজ খুবই খারাপ গেছে পলের। আর ঠিক তখনই জাস্টিনের মেসেজ আসে। তারপরে রাতের বেলা পল চলে যায় সেই বারে জাস্টিনের সাথে সাক্ষাৎ করতে। তার পরের দৃশ্য তো আমরা আগেই দেখেছি। পল জাস্টিনের সাথে বাড়িতে যায় এবং সেখানে রাত কাটায়। সে ভেবেছিল তার বউ হয়তো কিছু জানতে পারবে না, কিন্তু বেচারার ভাগ্যটা এতটাই খারাপ যে সেদিন সকালবেলা তার বউ চলে আসে। কথা ছিল সে কয়েকদিন পর বাসায় ফিরবে, কিন্তু সেই সময়ের আগে চলে আসে। ডনা পলকে দেখে বুঝতে পারে সে নেশা করেছে। তারপরের গল্প তো আমরা আগেই দেখেছি। ডনা সরাসরি চলে যায় জাস্টিনের সাথে ঝগড়া করতে। এরপর সকালে ডিউটিতে বের হওয়ার সময় পল সেই নেশাগ্রস্ত ছেলেটাকে পুলিশ স্টেশনের সামনে দেখতে পায়, অর্থাৎ যার নাম জেমস, যাকে পল আগেই বারণ করেছিল যাতে সে পুলিশ স্টেশনের ধারের কাছে না আসে। তবে জেমসকে এখানে দেখে পল ভেবেছিল হয়তো জেমস কমপ্লেন করার জন্য এসেছে, তাই আবারও সে জেমসকে ধাওয়া করে। এইবার আমরা জানতে পারবো জেমসের গল্প। সেই নেশাখোর ছেলেটা জঙ্গলে একটা ছোট তাঁবুটা নিয়ে সেখানে বসবাস করত। তার জীবনের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে নেশা করা। চুরি এবং ভিক্ষা করে জেমস তার নেশার টাকা জোগাড় করত। জাস্টিন যখন মদ কিনতে দোকানে গিয়েছিল তখন আমরা জেমসকে দেখতে পেয়েছিলাম মিথ্যা বলে তার কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করছিল সে। যাই হোক, সকালবেলা সে বেরিয়ে পড়ে তার নিজের কাজে, অর্থাৎ চুরি চামারি করার জন্য। সে একটা গাড়ির থেকে একটা ট্যাব একটা হেডফোন চুরি করে, তবে সেটা বিক্রি করে তেমন কোনো দাম পায় না। মন খারাপ করে সে আরেকটা বাড়িতে চুরি করতে ঢোকে, আর তখনই পল তাকে হাতে নাতে ধরে ফেলে। যে সিনটা আমরা আগেই দেখেছি, পল তাকে একটা ঘুষি মেরেছিল এবং তাকে ছেড়েও দিয়েছিল। তবে এতে জেমসের কোনো শিক্ষা হয়নি। সে আবারও বেরিয়ে পড়ে চুরি করতে। চারদিকে বৃষ্টি হচ্ছে, আর এবার তার টার্গেট অ্যালেক্সের সেই অদ্ভুত বাড়িটা, যে বাড়ির জানালাগুলো সব কাগজ দিয়ে আটকে রাখা হয়েছে। জেমস সে বাড়িতে প্রবেশ করে। সে ভেবেছিল পুরো বাড়িটা খালি, না কোনো আওয়াজ না কোনো অ্যাক্টিভিটি। তাই মনের আনন্দে সব ঘরের জিনিসপত্র, থালা বাসন চামচ সবকিছু চুরি করতে থাকে। তারপর সে কিছু ভিডিও গেমস এবং প্লেয়ার চুরি করার চেষ্টা করে, কিন্তু আচমকা সে লক্ষ্য করে সোফায় দুজন মানুষ স্থিরভাবে বসে আছে। সে ভয় পেয়ে যায়, তবে বুঝতে পারে তারা একেবারে নড়ছে না, যেন একদম স্ট্যাচু। ব্যাপারটা একটু অদ্ভুত লাগতে শুরু করে তার কাছে। তারপর সে লক্ষ্য করে সেই বাড়ির একটা বেসমেন্ট রয়েছে। যখন সে সেখানে ঢোকে দেখতে পায় বেসমেন্টে অনেকগুলো বাচ্চা দাঁড়িয়ে আছে। আচমকায় তারা সবাই ঘুরে তার দিকে তাকায়। এমনকি ঘরে বসে থাকা অ্যালেক্সের বাবা মাও আচমকাই উঠে দাঁড়ায়। এসব দেখে জেমস প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সে যা কিছু চুরি করেছিল সেইগুলো নিয়ে সে সরাসরি বাড়ি থেকে দৌড়ে পালিয়ে যায়। পরে সেই চুরির জিনিসপত্র বিক্রি করতে গেলে সে সেখানে একটা পোস্টার দেখতে পায়, যেখানে সে মিসিং বাচ্চাগুলোর ছবি রয়েছে। যদি কেউ তাদের খুঁজে দিতে পারে তবে প্রায় $50,000 তাকে পুরস্কার দেওয়া হবে। জেমস তো বুঝে ফেলে সে ওই একই রকম বাচ্চাদের বেসমেন্টে দেখেছে। এতে করে সে খুব খুশি হয় এবং বন্ধুদের সাথে যোগাযোগ করা শুরু করে, কারণ সে ভেবেছিল এবার সে বড়লোক হয়ে গেছে। কিন্তু ওই টাকাটা পেতে গেলে তো তাকে পুলিশের কাছে যেতে হবে এবং তাদের গিয়ে সবকিছু জানাতে হবে। এই কারণে সে পুলিশ স্টেশনে যাচ্ছিল। আর তখনই পল তাকে দেখে ফেলে। জেমস দৌড়ে চলে যায় তার তাঁবুতে
কিন্তু সেই জঙ্গলের চারপাশটা তখন তার কাছে ভীষণ অদ্ভুত লাগছিল। আশেপাশে তাকিয়ে সে একজন ক্লাউন সদৃশ মানুষকে দেখতে পায়। জেমস ভয় পেয়ে দ্রুত তার তাঁবুতে ঢুকে চেন বন্ধ করে দেয়। কিছুক্ষণ পরে একটা ছায়া এসে তার তাঁবুর চেন খুলতে থাকে। জেমস তখন ভয় পেয়ে সেখানে থাকা সিরিঞ্জ দিয়ে সরাসরি তাকে আঘাত করে এবং বুঝতে পারে এটা আসলে সে পুলিশ অফিসার পল। তখনই পলের রাগ আরও বেড়ে যায়। সে তার বন্দুক তার দিকে তাক করে। তখনই জেমস সত্যিটা তাকে জানায়। সে পুলিশ স্টেশনে পলের ব্যাপারে কিছু বলতে যায়নি, বরং সে বাচ্চাগুলোর ব্যাপারে ইনফরমেশন দিতে যাচ্ছিল। এমনকি সে পলকে জিজ্ঞেস করে সে যে টাকাটা পাবে পল সেখান থেকে ভাগ নেবে না তো। যাই হোক, জেমসের কথা মতো পল সেই অ্যালেক্সের বাড়িতে পৌঁছায়, যেখানে সে বাচ্চাগুলো রয়েছে। পল জেমসকে গাড়িতে বসিয়ে রেখে দেখতে যায় আসলে জেমস সত্যি বলছে কিনা। কিন্তু সময় কেটে যায়, পল আর ফেরে না। রাতের বেলা পল আচমকাই সে বাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। তার আচরণও ছিল খুব অদ্ভুত আর হিংস্র। সে গাড়ির দরজা খুলে জেমসকে টেনে হিচড়াতে হিচড়াতে সে বাড়ির মধ্যে নিয়ে যায়। এরপরের গল্পটা হচ্ছে প্রিন্সিপাল মার্কাসের। মনে আছে আমরা একটা সিন দেখেছিলাম যেখানে মার্কাস আচমকাই জাস্টিনের উপর আক্রমণ শুরু করে। তার সারা মুখে রক্ত লেগেছিল, একদম জম্বিদের মতো। তাহলে আসলে কি ঘটেছিল? হয়তো সবার মনে আছে জাস্টিন মার্কাসকে ফোন করে বলেছিল যে অ্যালেক্সের বাড়িতে সে অদ্ভুত কিছু দেখেছে। দুজন মানুষ, সম্ভবত অ্যালেক্সের পিতামাতা, সোফায় অদ্ভুতভাবে বসে আছে, একদম যেন পুতুলের মতো। আর সে কারণে প্রিন্সিপাল মার্কাস অ্যালেক্সের পিতামাতাকে ডেকে পাঠায়। কিন্তু অ্যালেক্সের পিতামাতা নাকি অসুস্থ। তাদের বদলে অ্যালেক্সের মায়ের আন্টি এসে প্রিন্সিপালের সাথে দেখা করে। তার নাম হচ্ছে গ্ল্যাডিস। আর এই মানুষটাকেই জাস্টিন ও আর্চার তারা দুজনই স্বপ্নে দেখেছিল। এমনকি জেমসও তাকে সেই জঙ্গলে দেখেছিল। তো প্রিন্সিপাল মার্কাস তার সাথে কথা বলছে। গ্ল্যাডিস জানায় যে অ্যালেক্সের পিতামাতা অসুস্থ, সেই কারণে তারা মিটিংয়ে আসতে পারবে না। কিন্তু প্রিন্সিপাল জানায় যে অ্যালেক্সের পিতামাতার সাথেই তারা সাক্ষাৎ করতে চায়। কি আর করার, তারপর গ্ল্যাডিস সেখান থেকে চলে যায়। অন্যদিকে প্রিন্সিপাল মার্কাসকে আমরা তার বাড়িতে দেখি, সাথে তার পার্টনার বা বন্ধু। সেই দিনটি ছিল শনিবার, তাদের ছুটির দিন। সেই মুহূর্তে তাদের দরজায় পৌঁছায় গ্ল্যাডিস। মার্কাস একটু অবাক হয়। গ্ল্যাডিস জানায় তার বাস তাকে ভুল পথে নামিয়ে দিয়ে গেছে এবং সে খুব ক্লান্ত, তার একটু জল প্রয়োজন। মার্কাস বাধ্য হয়ে তাকে ঘরের ভেতর প্রবেশ করতে দেয়। গ্ল্যাডিস জল চায়, তবে সে গ্লাসে পান করবে না, তার একটা বোল বা বাটি দরকার। সবকিছু শুরু করার আগে গ্ল্যাডিস মার্কাসকে জিজ্ঞেস করে সে কি অথরিটিকে জানিয়েছে যে অ্যালেক্সের পিতামাতা অসুস্থ। যদি স্কুলের অথরিটি খবর পেয়ে যায়, তারা অ্যালেক্সের বাড়িতে চলে যাবে তার পিতামাতাকে দেখার জন্য। আর গ্ল্যাডিস সম্ভবত সেটা চায় না। মার্কাস জানায় যে না, অথরিটিকে এখন পর্যন্ত খবর দেওয়া হয়নি। গ্ল্যাডিস সেই বোল নিয়ে জল খায়। তারপর তার ব্যাগ থেকে সে বের করে এক ধরনের ছোট গাছের ডাল, যেখানে কাটা রয়েছে। সেই ডালের মধ্যে মার্কাসের অফিসের রিবনটা জড়ানো। মার্কাস দেখে বুঝতে পারে তার অফিসের রিবনটা ডালের মধ্যে কেন আছে। গ্ল্যাডিস আচমকাই সে কাটা দিয়ে নিজের হাত কাটে। বের হওয়া রক্ত ভালোভাবে সে ডালে মাখিয়ে নেয়। মার্কাসের বন্ধু যখন গ্ল্যাডিসকে কাপড় দিয়ে হাত মোছার চেষ্টা করে, তখন গ্ল্যাডিস আচমকাই কাঁচি দিয়ে মার্কাসের বন্ধুর চুলের একটা টুকরো কেটে নেয়। এসব অদ্ভুত দৃশ্য দেখে মার্কাস পুলিশকে ফোন করার চেষ্টা করে, তবে তখন পর্যন্ত অনেক দেরি হয়ে গিয়েছিল। গ্ল্যাডিসের কাছে একটা ছোট বেল ছিল, যেটা বাজানোর সাথে সাথে মার্কাস নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে। এরপর মার্কাসের বন্ধুর চুল সে গাছের ডালে জড়ানোর পরে গ্ল্যাডিস সেই ডালটি ভেঙে ফেলে। আমরা দেখি মার্কাস তার উপর সম্পূর্ণ কন্ট্রোল হারিয়ে ফেলেছে। সে তার বন্ধুর উপর আক্রমণ শুরু করে। সে গিয়ে নিজের কপাল দিয়ে নিজের মাথা ঠুকে তার বন্ধুর মুখ থেতলে দেয়। গ্ল্যাডিস তখন ভাঙা ডালটা জলে ফেলে দেয়। এরপর মার্কাসও থেমে যায়। এখন প্রশ্ন হচ্ছে, এখানে এতক্ষণ কি হচ্ছিল? ব্যাপারটা সবাইকে একটু বুঝিয়ে বলছি। এটা হচ্ছে একটা উইচক্রাফট, তবে কোন গাছের ডাল তা জানা যায়নি। তবে ডালের মধ্যে মার্কাসের ব্যবহৃত জিনিস জড়ানো ছিল। গ্ল্যাডিস তার রক্ত সেটার সাথে মিশিয়ে দেয়। এর কারণে মার্কাস গ্ল্যাডিসের কন্ট্রোলে চলে আসে। ডালের মধ্যে যার চুল বাঁধা হয় সেটাই হচ্ছে টার্গেট। গ্ল্যাডিস যখন ডাল ভেঙে দেয়, মার্কাস তার টার্গেটের উপর আক্রমণ শুরু করে। তারপর গ্ল্যাডিস সেই ডালের মধ্যে আরেকজনের চুল বাঁধে, যেটা ছিল জাস্টিনের। সেদিন জাস্টিন সে গাড়িতে ঘুমিয়ে পড়েছিল, আর অ্যালেক্সের মা সেখানে গিয়ে জাস্টিনের চুল কেটে নিয়ে আসে। সেই চুল ডালে পেঁচানো হয়। এরপর ডাল ভেঙে দেওয়া হয়। তখন মার্কাস সে বাড়ি থেকে বের হয়ে জাস্টিনকে হত্যা করার জন্য দৌড়ায়। জাস্টিনের লোকেশন বলে দেওয়ার দরকার নেই। মার্কাস অটোমেটিকলি জাস্টিনের কাছে চলে আসে, একদম ম্যাগনেটের মতো। মার্কাস এমনভাবে দৌড়াচ্ছে দেখে মনে হচ্ছে তাকে কেউ দড়ি দিয়ে টানছে, যেন সে একদমই নিজের কন্ট্রোলে নেই। সম্পূর্ণ শরীর স্টিল, শুধু পা দুটোই এগিয়ে যাচ্ছে। অনেক লম্বা রাস্তা অতিক্রম করে সে জাস্টিনের কাছে পৌঁছে যায়। জাস্টিন তখন সে পেট্রোল পাম্পে ছিল। মার্কাস সেখানে তার উপর আক্রমণ করে। আর্চার বহুবার মার্কাসকে আটকানোর চেষ্টা করে, তবে মার্কাস থামছে না। জাস্টিন কোনো মতে তার গাড়ি নিয়ে সেখান থেকে পালায়, তবে মার্কাস তার পিছু নেয়। আর্চারও তাকে ফলো করে।
মার্কাস পাগলের মতো রাস্তার মাঝখান দিয়ে দৌড়াচ্ছে। সেই মুহূর্তে আরেকটা গাড়ি এসে তাকে চাপা দিয়ে দেয় এবং সেই দুর্ঘটনায় মার্কাস মারা যায়। এরপর আর্চার এবং জাস্টিন মুখোমুখি হয়। তারা ফাইনালি বুঝতে পারে এখানে কিছু অদ্ভুত ঘটছে। একই সাথে আর্চার লক্ষ্য করে যেভাবে প্রতিটা বাচ্চা মিসিং হয়েছিল, তারা যে প্যাটার্নে বাড়ি থেকে দৌড়েছিল, মার্কাসও ঠিক একইভাবে দৌড়াচ্ছিল। মানে তাদের দৌড়ানোর ধরন একদমই সেম। তারা বুঝতে পারে কোনো না কোনো কানেকশন অবশ্যই রয়েছে। একই সাথে আর্চার তার নিজের ইনভেস্টিগেশনের তথ্য জাস্টিনকে দেখায়। সে দেখায় মিসিং বাচ্চাদের বাড়ি থেকে দৌড়ানোর লাইন ক্রস করে একে অপরকে ছুঁয়ে অ্যালেক্সের বাড়িতে পৌঁছেছে। তারা বুঝে যায় অ্যালেক্সের সাথে কোনো না কোনো কানেকশন রয়েছে। অ্যালেক্সই একমাত্র বাচ্চা যে হারিয়ে যায়নি। আর এবার আমরা অ্যালেক্সের গল্পটাও জানব। বাকি 5টা বাচ্চার মতোই অ্যালেক্স কিছুটা সাদাসিধে। তার বাবা মা তাকে খুব ভালোবাসত। সেদিন তার বাবা তাকে জানায় অ্যালেক্সের মায়ের আন্টি অসুস্থ, তাই আজ সে তাদের বাড়িতে আসছে। অ্যালেক্স জিজ্ঞেস করে তার মায়ের আন্টি কেন তাদের বাড়িতে থাকবে। তার বাবা তাকে জানায় তার মায়ের আন্টি গ্ল্যাডিস তাদের পরিবারেরই একজন। সে এখন অসুস্থ, দেখার কেউ নেই, তাই অ্যালেক্সের পরিবার তার দেখাশোনা করবে। রাতের বেলা গ্ল্যাডিস তার বাড়িতে আসে। পরের দিন সকাল হলে সবকিছু বেশ স্বাভাবিক চলছিল। অ্যালেক্স উকি মেরে তার মায়ের আন্টি গ্ল্যাডিসকে দেখার চেষ্টা করে যে সত্যি সে অসুস্থ কিনা। দরজা খুলে সে তার ঘরের মধ্যে একটা অদ্ভুত গাছ দেখতে পায়। এরপর গ্ল্যাডিসকে দেখার চেষ্টা করলে অ্যালেক্স দেখতে পায় গ্ল্যাডিস তার দিকে ভয়ঙ্কর এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন ভয় পেয়ে সে দৌড়ে সেখান থেকে নিচে চলে যায়। গ্ল্যাডিসের এখানে আসাটা তার মোটেও পছন্দ হয়নি। স্কুলে যাওয়ার পথে সে তার বাবাকে জিজ্ঞেস করে গ্ল্যাডিস এখানে কতদিন থাকবে। তার বাবা জানায় এই ব্যাপারে সে কিছুই বলতে পারবে না। তবে তার মনে হয় 1 মাসের বেশি গ্ল্যাডিস তাদের বাড়িতে থাকবে না। স্কুলের ক্লাস শেষে অ্যালেক্স বাইরে তার বাবার জন্য অপেক্ষা করছিল। দীর্ঘ সময় হয়ে যাওয়ার পরেও তার বাবা তাকে আজকে নিতে আসে না। তারপর অ্যালেক্স হেঁটেই তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এরপর অবশেষে যখন সে বাড়ি ফিরে আসে, সে লক্ষ্য করে বাড়িতে কারোই কোনো সারা শব্দ নেই। তার বাবা মা একদম স্থির হয়ে একভাবেই বসে আছে। গ্ল্যাডিস, যিনি সকালবেলা অসুস্থ হয়ে খাটে পড়েছিলেন, এখন সে একদম চাঙ্গা হয়ে অ্যালেক্সের সাথে কথা বলছে। অ্যালেক্স খুবই চিন্তায় পড়ে যায় তার বাবা মাকে নিয়ে, কারণ তারা আগের মতো কথা বলছে না, কোনো রিয়েক্টও করছে না। তবে সে বুঝতে পেরেছে ঠিকই এগুলোর পিছনে গ্ল্যাডিস কোনো না কোনোভাবে দায়ী। পরের দিন সকালবেলা অ্যালেক্স ঘুম থেকে উঠে নিচে এসে দেখতে পায় তার বাবা মা একইভাবে সেখানে বসে আছে এবং তাদের পাশে গ্ল্যাডিসও রয়েছে। গ্ল্যাডিস তখন অ্যালেক্সকে সে টেবিলে বসতে বলে। এরপর অ্যালেক্সকে বলে তার বাবা মা আগের মতো স্বাভাবিক হয়ে যাবে, তবে তাকে কথা দিতে হবে যে সে স্কুলে গিয়ে গ্ল্যাডিসের ব্যাপারে কাউকে কিছু জানাবে না। অ্যালেক্স তার কথার কোনো মানে বুঝতে পারছিল না। গ্ল্যাডিস তখন তার রিচুয়াল শুরু করে। অ্যালেক্সের বাবা মায়ের চুল ডালের সাথে পেঁচিয়ে সেখানে তার রক্ত মেশায়। এরপর সে ডালটা ভেঙে ফেলে। সঙ্গে সঙ্গে অ্যালেক্সের বাবা মা তাদের সামনে থাকা কাঁটা চামচ দিয়ে নিজেদের গালে স্ট্যাম্প করা শুরু করে, যেটা দেখে অ্যালেক্স মারাত্মক ভয় পেয়ে যায়। গ্ল্যাডিস এই জিনিসটা অ্যালেক্সকে ভয় দেখানোর জন্য করে। গ্ল্যাডিস তাকে জানায় সে চাইলে তার পিতামাতাকে হত্যা করতে পারে, তাদের মধ্যে লড়াই বাঁধিয়ে দিতে পারে, এমনকি তারা একে অপরকে খেয়েও ফেলতে পারে। অ্যালেক্স অবশ্যই এটা চাইবে না যে তার পিতামাতার সাথে এমনটা ঘটুক, তাই সে কারোর সঙ্গে এই বিষয়ে আলোচনা করবে না, অর্থাৎ তার বাড়ির ব্যাপারে সে কাউকে কিছু বলতে পারবে না। এরপর থেকে অ্যালেক্স একদম মনমরা হয়ে চুপচাপ স্কুলে যাওয়া শুরু করে। তার পিতামাতা একদম স্ট্যাচু হয়ে বসে রয়েছে, খাওয়া দাওয়া কিছুই নেই। অ্যালেক্সের উপর দায়িত্ব পড়ে তাদের খাওয়ানো। তাদের জন্য স্যুপ রাখা আছে, কারণ তাদের শরীর নড়ছে না। এইভাবে দিন কাটে। মধ্যরাতে অ্যালেক্সের ঘুম ভাঙে। সে চলে যায় গ্ল্যাডিসকে দেখার জন্য। সে তখন দেখতে পায় গ্ল্যাডিস আবার অসুস্থ হয়ে পড়েছে। গ্ল্যাডিস তখন তাকে জানায় সে সত্যিই খুব অসুস্থ। সে ভেবেছিল অ্যালেক্সের বাবা মা হয়তো তাকে ঠিক করে দেবে, তবে তা হয়নি। ছোট অ্যালেক্স তখন তাকে হসপিটালে নেয়ার কথা বলে। গ্ল্যাডিস জানায় হসপিটালে গেলেও সে ঠিক হবে না, বরং অ্যালেক্সই তাকে সাহায্য করতে পারবে। কিন্তু কিভাবে? অ্যালেক্সকে বলা হয় তার ক্লাসের প্রত্যেকটা বাচ্চার ব্যবহৃত কোনো জিনিস চুরি করে আনতে হবে। অ্যালেক্স তার কথা মতো সেটাই করে। স্কুলে গিয়ে সে তার ক্লাসের প্রত্যেকের একটা করে জিনিস এনে গ্ল্যাডিসকে এনে দেয়। সেদিন মধ্যরাতেই গ্ল্যাডিস সে রিচুয়াল সম্পন্ন করে। আমরা দেখতে পাই সে ক্লাসের 17টা বাচ্চা ঠিক রাত 2:17 বাড়ি থেকে পালিয়ে সরাসরি অ্যালেক্সের বাড়িতে চলে আসে। এতে করে গ্ল্যাডিসও আবারও সুস্থ হয়ে যায়। গ্ল্যাডিস হচ্ছে একটা উইচ, অর্থাৎ ডাইনি, যে সবার থেকে বয়স চুরি করেছে। এদিকে বাচ্চারা নিখোঁজ হওয়ার পরে স্কুল থেকে অ্যালেক্সের গার্ডিয়ানদের ডাকা হয়, কারণ সেই একমাত্র বাচ্চা যে নিখোঁজ হয়নি। গ্ল্যাডিস তার বাবার গালের দাগগুলো মেকআপ করে ঢেকে স্কুল অথরিটির কাছে নিয়ে যায়। তাদের জানানো হয় অ্যালেক্সের বাবা হঠাৎ করে স্ট্রোক করেছে, ফলে সে কিছুই বলতে পারছে না, আর সেই হচ্ছে তাদের একমাত্র কাছের আত্মীয়। অ্যালেক্সের দেখাশোনা এখন গ্ল্যাডিস নিজেই করছে। বাড়িতে সে গ্ল্যাডিস অ্যালেক্সকে জানায় পরের দিন স্কুল অথরিটির লোক পাঠাবে বাড়িটা তল্লাশি করার জন্য। এই কারণে সে অ্যালেক্সকে নিয়ে পুরো ঘরটা পরিষ্কার করেছে।
জানালার কাছে যে কাগজ লাগানো ছিল তা খুলে নেওয়া হয়েছে, এমনকি বাচ্চাদেরও অন্য স্থানে লুকিয়ে রাখা হয়েছে। পরের দিন ডিটেকটিভরা তাদের বাড়িতে আসলে সন্দেহ এমন কিছুই খুঁজে পায় না। তবে এইভাবে কয়দিন, একদিন তো ধরা পড়বেই। সেই কারণে গ্ল্যাডিস প্ল্যান করেছে অ্যালেক্সকে নিয়ে অন্য কোথাও পালিয়ে যাবে। পরের দিন অ্যালেক্স স্কুল থেকে বাড়ি ফেরার পর দেখতে পায় পুলিশ অফিসার পল এবং জেমস তার বাবা মায়ের মতো ফ্রিজ হয়ে দাঁড়িয়ে আছে। সে ভয় পেয়ে এক দৌড়ে উপরে চলে আসে। গ্ল্যাডিস তখন অ্যালেক্সকে সবকিছু গুছিয়ে নিতে বলে। পরের দিন সকালবেলা তারা বেরিয়ে পড়বে। একটু পর জাস্টিন এবং আর্চার দুজনেই অ্যালেক্সের বাড়ির সামনে পৌঁছে যায়। তবে তারা বাড়ির ভেতরে ঢোকার সাহস পাচ্ছিল না, কারণ পুলিশ আগে থেকেই এখানে চলে এসেছে। হঠাৎ করে তারা লক্ষ্য করে পল বাড়ি থেকে বেরিয়ে এসে যেন তাদের ডাকছে, যদিও স্পষ্ট বোঝা যায় পল কারো কন্ট্রোলে রয়েছে। গ্ল্যাডিস অ্যালেক্সকে বলেছিল সে সারা ঘরে লবণ দিয়ে এক বিশেষ ধরনের লাইন বানিয়ে রেখেছে, কেউ সেই লাইন ক্রস করলেই তার উপর আক্রমণ হবে। তবে জাস্টিন এবং আর্চার যখন বাড়িতে প্রবেশ করে এবং লাইনটি ক্রস করে, তখন আচমকাই ভেতরে থাকা পল এবং জেমস তাদের উপর আক্রমণ করা শুরু করে। এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি। আর্চার বারবার জেমসকে ধরে মারছে, তবে জেমস উঠে এসে বারবার আর্চারের উপর আক্রমণ করছে। মনে হচ্ছে তারা ব্যথা বা যন্ত্রণা কিছুই অনুভব করতে পারছে না। ঠিক একই ঘটনা আমরা পলের ক্ষেত্রেও দেখি। পল জাস্টিনের উপর আক্রমণ করছে। জাস্টিন তার হাতে থাকা একটা পিলার দিয়ে পলের গালের চামড়া তুলে নেয়, তবে পল যেন কিছুই ফিল করতে পারছে না। তার মধ্যে এক রেজ রয়েছে, সে যতক্ষণ না জাস্টিনকে হত্যা করতে পারবে ততক্ষণ থামবে না। অবশেষে জাস্টিন পলের পকেটে থাকা তার সার্ভিস পিস্তল বের করে পলের গলায় গুলি করে, তবে পল এতেও থামছিল না যতক্ষণ না তার মাথায় গুলি করা হয়েছিল। অন্যদিকে আর্চার জেমসকে মারতে মারতে ক্লান্ত, যতই মারছে একটু পর উঠে এসে আবারও তাকে আক্রমণ করছে। অবশেষে তাকেও গুলি করে মেরে ফেলা হয়। অন্যদিকে ছোট্ট অ্যালেক্স তাকে মানা করা সত্ত্বেও সে নিজের কৌতূহলবশত সে লাইনে পা দিয়ে দেয়। তখন সেখানে দাঁড়িয়ে থাকা তার বাবা মা তার উপর আক্রমণ করতে আসে, তবে সে প্রাণ নিয়ে দৌড়ে একটা ঘরে ঢুকে নিজেকে লক করে রাখে। আর্চার বাড়ির বেসমেন্টে প্রবেশ করে, যেখানে সে প্রত্যেকটা বাচ্চাকে দেখতে পায়। সে নিজের ছেলে ম্যাথিউকে খুঁজতে থাকে, তবে সেখানে গ্ল্যাডিস আগে থেকে লুকিয়েছিল। সে কালো জাদু ব্যবহার করে আর্চারকে জাস্টিনকে মারার জন্য লেলিয়ে দেয়। জাস্টিন পুরোপুরি ফেঁসে যায়। আর্চার এমনভাবে তাকে ধরেছে সে আর শ্বাস নিতে পারছে না। এখন তাকে কে বাঁচাবে? অন্যদিকে ছোট্ট ছেলে অ্যালেক্স পালাতে পালাতে অবশেষে গ্ল্যাডিসের ঘরে পৌঁছায়। এটা সেই স্থান যেখানে গ্ল্যাডিস তার তন্ত্রমন্ত্রের সাধনা করত। গ্ল্যাডিস কিভাবে কাটা গাছের ডাল দিয়ে তন্ত্রমন্ত্র করে অ্যালেক্স সেটা অনুমান করতে পেরেছিল। অ্যালেক্স সেখানে থাকা ডালটি নিয়ে নিজের হাত কেটে রক্তে মাখিয়ে দেয় এবং গ্ল্যাডিসের ডুপ্লিকেট চুলের টুকরাটি সে ডালে জড়িয়ে ডালটি ভেঙে দেয়। এরপর থেকে সবকিছুই পরিবর্তিত হয়। ডাল ভেঙে যাওয়ার মুহূর্তে গ্ল্যাডিস বুঝতে পারে তার গল্পটা শেষ। গ্ল্যাডিস দৌড়ে পালানোর চেষ্টা করে। এরপর বেসমেন্টে থাকা প্রত্যেকটা বাচ্চা বেরিয়ে এসে গ্ল্যাডিসকে আক্রমণ করে। সম্ভবত সেই ডালটি সেই বাচ্চাদের জন্য রাখা হয়েছিল। অ্যালেক্স রক্ত মাখিয়ে গ্ল্যাডিসের চুল বাঁধার মাধ্যমে কমান্ড দেয় এবং বাচ্চারা গ্ল্যাডিসকে আক্রমণ করতে শুরু করে। আশেপাশের প্রতিবেশীরা যেন কিছুই বুঝতে পারছে না আসলে হচ্ছেটা কি। গ্ল্যাডিস অনেক চেষ্টা করে পালাতে, তবে বাচ্চারা তারা কিছুই ফিল করছে না। অবশেষে তারা গ্ল্যাডিসকে ধরে একদম ছিন্নভিন্ন করে দেয়। গ্ল্যাডিস মারা যায় খুবই বীভৎসভাবে। প্রত্যেকটা মানুষ যারা এই উইচক্রাফটের শিকার হয়েছিল তারা অবশেষে মুক্তি পায়। আর্চার তার ছেলেকে ফিরিয়ে নিয়ে যায়। অ্যালেক্সও তার বাবা মার কাছে চলে যায়, যারা তখনও নিস্তব্ধ স্ট্যাচুর মতো বসে আছে। পরবর্তীতে জানা যায় অ্যালেক্সের পিতামাতাকে হসপিটালে পাঠানো হয়েছে, যেখানে তাদের চিকিৎসা চলছে, এবং অ্যালেক্সকেও তার এক আন্টির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং বাকি বাচ্চাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে বেশ কিছু সময় লেগেছিল। সিনেমায় প্রত্যেকটা চরিত্রের ব্যাক স্টোরি এক এক করে দেখানো হয়েছে, তবে গ্ল্যাডিসের ব্যাক স্টোরি পুরোপুরি প্রকাশ করা হয়নি। শুধু অ্যালেক্সের বাবার মুখ থেকে শোনা গেছে গ্ল্যাডিস খুব বেশি কারোর সাথে সাক্ষাৎ করত না। অ্যালেক্স ছোটবেলায় তাকে দেখেছিল। গ্ল্যাডিসের চরিত্র শুরু থেকে ডার্ক, অবশেষে তার ভয়ঙ্কর চরিত্র আমরা জানতে পারি। সিনেমার স্টোরি টেলিং শুরুতে বোঝানো হয়েছে যেন এটি একটি সত্য ঘটনা, তবে এটি সম্পূর্ণ ফিকশনাল। তবে এই সিনেমা শুরু থেকে একদম শেষ পর্যন্ত সাসপেন্স ধরে রাখতে সক্ষম হয়েছে। বাই দ্য ওয়ে, গ্ল্যাডিসের মুখের যে লুকটা দেওয়া হয়েছে, টু বি অনেস্ট, এরকম মেকআপ করা কোনো মানুষ যদি আমার সামনে আসে, লিটারালি আমি সেখান থেকে দূরে পালাবো। যাই হোক, সবাই ভালো থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন সিনেমেটিক জার্নি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।